টাইগার কাপ্তানদের হাতে ক্যাপ্টেন্স কার্ড তুলে দিলেন তামিম। জানালেন সাকিব মাশরাফির সাথে যোগাযোগ হলেও বুলবুলকে রিচ করতে পারেননি। হামজা সমিতদের কোচ হতে আবেদন করেছেন 250 জনের বেশি। হাই প্রোফাইল সব কোচ আসতে চান বাংলাদেশে। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সাকিব মাশরাফিদের সাথে যোগাযোগ করা গেলেও আমিনুল ইসলাম বুলবুলকে রিচ করতে পারেননি তামিম ইকবাল। ক্যাপ্টেন্স কার্ড তুলে দিতে এসে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। কার্ডে থাকছে হেলথ ইন্স্যুরেন্স আর ঘরের মাঠে খেলা দেখার সুবিধা। তামিমের ভাষায় সাবেক ক্রিকেটারদের জন্য সম্মান। সাবেকরাও জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। তারার মেলা, সাবেক অধিনায়কদের মেলা, খুনসুটি, আড্ডা, হাসিতে গড়াগড়ির মেলা। সিনিয়র শফিকুল হক হীরা থেকে হালের জাকের আলী সব অধিনায়করা মিলিত হয়েছিলেন বিসিবির ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামে। ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ঘুরে ঘুরে সবার সাথে দেখা করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তার আইডিয়াতেই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা আর টিকিটবিহীন খেলা দেখার সুযোগ পাবেন সাবেক ক্যাপ্টেনরা। আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। যারা যে মুহূর্তে রিটায়ার করবে তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। সাকিব মাশরাফিরাও পেয়েছেন ক্যাপ্টেন্স কার্ডের দাওয়াত। যোগাযোগ করা যায়নি সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে। আমি অ্যাকচুয়ালি সবার সাথেই কথা বলেছি। কিছু কিছু সিচুয়েশনের কারণ আসতে পারে না। I've spoken to Mashrafi, I've spoken to Sakib, I've spoken to Farooq bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine, but I'm sure his contribution to Bangladesh cricket is immense. He's our first test captain, first centurion. I tried to reach out to him, but unfortunately I couldn't. ক্রিকেট বোর্ডের এমন আয়োজনে খুশি হয়েছেন সাবেকরা। সুবিধার থেকেও সম্মানটাকে বড় করে দেখছেন তারা। সম্মান দিলে সম্মান পাওয়া যায় এবং এই জিনিসটা কিন্তু আসলে 20-25 বছর আগে পাওয়া উচিত ছিল। প্লেয়াররা যে খেলাটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সম্মান দেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। তামিমের মাথা থেকে বা এই অ্যাডক কমিটির মাথা থেকে এসছে, তার জন্য তামিম সহ অ্যাডক কমিটির সব মেম্বারকে ধন্যবাদ দিই। দুই একজন আসতে পারেনি, তাদের জন্য আমরা সবাই একটু তাদেরকে আশাও করে, মানে তাদের জন্য একটু খারাপ লেগেছে তারা আসতে পারেনি। রিটায়ার্ডের পরে তাদের একটা আমি বলবো যে আপনার সম্মানই দেওয়া হয় প্রত্যেক মাসেই। এটাও একটা উদ্যোগ নিতে পারেন। তামিম ভাই আমাদের লিজেন্ড ক্রিকেটার ছিল এবং সে ওই ক্রিকেটারদের জিনিসটা অনেক ফিল করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা উদ্যোগ ছিল। বিসিবি যত বড় হবে আরও সুযোগ সুবিধা অ্যাড হবে ক্যাপ্টেন্স কার্ডে, জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। যতই দিন যাচ্ছে ক্রিকেটে প্রকট হচ্ছে রাজনীতির কুপ্রভাব। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে রোজই কাহিল হচ্ছে ক্রিকেট। এবারের আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছে বিসিসিআই। সেই জেরে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। ক্রিকেট বিনোদন থেকে বঞ্চিত হয়েছেন ভক্ত, সমর্থক আর ক্রিকেটাররা। ক্রীড়াঙ্গন নাকি রাজনীতিমুক্ত, বিশ্বের প্রায় সকল খেলাই এই স্লোগান মেনে চলে। ক্রিকেট তো এক কাঠি ওপরে। বলা হয় ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। আসলেই কি তাই? ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব তো সবারই জানা, যার প্রভাবটা ক্রিকেটে পরিষ্কার। ভারতের ক্রিকেটারদের পাকিস্তান সফর মানা, একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেটও। অন্তত এখানে রাজনীতি থেকে মুক্তি পায়নি ক্রিকেট। টাইগার পেসার মোস্তাফিজও কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? আইপিএল 2026 নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বিসিসিআই এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইজডেন এই ঘটনাকে দেখছেন রাজনীতির অংশ হিসেবেই। ব্রিটিশ সাংবাদিক বুথের দাবি, বাংলাদেশে হিন্দু পুরুষদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এটি করা হয়েছে এবং কেকেআরের মালিক শাহরুখ খানের প্রতিও ছিল একটি বার্তা। এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট এখন ধীরে ধীরে রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয় ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় আইসিসি, যার জেরে 2026 টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্তানও। আইসিসি ও ভারতের উপর চাপ প্রয়োগ করতে পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়। পুরো প্রক্রিয়াকে 2025 সালের সাথে তুলনা করে আইসিসি ও ভারতের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ আনেন বোথ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে সে সময় আইসিসি ঠিকই ব্যবস্থা করেছিল নিরপেক্ষ ভেন্যু। বিশ্ব ক্রিকেট পরিচিত হয়েছিল হাইব্রিড মডেলের সাথে, এমনকি এর জেরেই টি-20 বিশ্বকাপও আয়োজন করা হয়েছিল একই মডেলে ভারত ও শ্রীলঙ্কায়। তারপরও বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। তাই তো আইসিসির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বোথ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ভারতের একচেটিয়া আধিপত্য আর তাদের নোংরা রাজনীতির প্রভাব তুলে ধরে এই ব্রিটিশ সাংবাদিক বলেছেন, রাজনীতির বিষয়ে এখন বিভক্ত ভদ্রলোকের খেলা ক্রিকেট। ডায়না জারিন, স্টার নিউজ। আবারও ফিরতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে। ছুটির দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকে হাজির হয়েছেন ভক্তরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। মাঠের সবশেষ পরিস্থিতি আর খেলার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ছুটির দিন ছিল আজকে শুক্রবার, বাংলাদেশের খেলাও ডে ম্যাচ। সকাল থেকে দর্শকদের খবর আপনার কাছে আমরা জেনেছি। কেমন দর্শক উপস্থিত হয়েছে মাঠে, কেমন দেখলেন তাদের পরিস্থিতি, তাদের প্রত্যাশা কতটুকু আপনাদের কাছে জানিয়েছেন? আমি যদি পাকিস্তান সিরিজের কথা বলি, পাকিস্তান সিরিজে সকালবেলা সেভাবে কিন্তু আমরা দর্শকের দেখা পাইনি এই মাঠে যখন আসলে সিরিজটা চলে। কিন্তু আজ কিন্তু একটু ব্যতিক্রমী দেখেছি, বিশেষ করে স্টুডেন্ট টাইপের যারা ছিল তারা কিন্তু খুব সকালেই মাঠে চলে এসেছেন এবং 10টার আগেই তারা স্টেডিয়ামে ঢুকেছেন। আপনি জানেন এনার্জি সেভিংয়ের জন্য ম্যাচটা যেন রাত পর্যন্ত না যায় সেই ব্যবস্থা নিয়েছেন নতুন সভাপতি তামিম ইকবাল, এবং যার কারণে আসলে খুব সকালেই আমরা দর্শকের উপস্থিতিটা দেখেছি। তারপরেও একটা বিরতি ছিল, কারণ আপনি জানেন যেহেতু শুক্রবার নামাজের দিন, এখানে নামাজের পরে হয়তোবা দর্শকের সংখ্যা আরও কিছুটা বাড়বে। তারপরও এখন যে দর্শক সংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই বলা চলে, কারণ আমরা পাকিস্তান সিরিজে সেভাবে দর্শক পাইনি। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে যেভাবে দর্শকরা এভাবে মাঠে আসবে, এটা হয়তো এক্সপেকটেশনের একটু বাইরে ছিল। তাহিদ, যে উইকেটটাতে খেলা হচ্ছে বাংলাদেশের পেসাররা শুরু থেকেই খুব ভালো করেছেন এবং প্রথম থেকেই নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে রান তোলার যে গতিটা সেটা তারা আটকে রেখেছেন। পরবর্তীতে ব্রেক থ্রুও পরপর এসছে। এই উইকেটে বাংলাদেশের জন্য আসলে কত রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকাতে পারলে নিরাপদ মনে হয়? তবে আপনি যেটা বললেন, আমি আবারও পাকিস্তান সিরিজে ব্যাক যাব, কারণ পাকিস্তান সিরিজে আসলে দুইটা ম্যাচে কিন্তু বেশ রান হয়েছিল। আমরা মিরপুরের যে ধান ক্ষেত বলে একটা কথা বলে একটা টার্ম ইউজ করি, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। পাকিস্তান সিরিজে কিছুটা কমেছিল। এই সিরিজে প্রেস কনফারেন্সগুলোতে ক্যাপ্টেন, কোচ উভয়ই বলেছিলেন যে পিচটা কিছুটা পেসার বান্ধব হবে এবং রানটাও কিছুটা বেশি হবে। কিন্তু আমরা যদি সকাল থেকে লক্ষ্য করি, আজকের পিচ কিন্তু তুলনামূলক স্লো, অর্থাৎ পাকিস্তানে যে ভালো উইকেট ছিল সেই উইকেটটা কিন্তু আজকে দেখা যায়নি, যার সুবিধাটা আসলে বোলাররা পেয়েছেন। আপনি যদি দেখেন তাসকিন, শরীফুল, নাহিদ রানা তিনজনই দুর্দান্ত বল করেছেন। তারপরও স্পিনাররা কিন্তু সুবিধাটা বেশি পাচ্ছেন। আপনি উইকেটের কথা বলতে পারি, উইকেটে আসলে রিশাদ হোসেন দুইজন সেট ব্যাটসম্যানকে নিয়েছেন, একজন নিকোলস ছিলেন, একজন উইল ইয়াং ছিলেন, তাদের দুইজনকে কিন্তু রিশাদ হোসেন নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ যদিও তিনি একটু রানটা বেশি দিয়েছেন, তারপরে উইকেট পেয়েছেন, এবং শরীফুল ইসলাম তিনি আসলে যেভাবে সুযোগটা পেয়েছেন, আমাকে বলতে হয় মুস্তাফিজুর রহমান একেবারে টসের পর আসলে তাকে দলে নেবে না এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ওয়ার্ম আপ করছিলেন, ওয়ার্ম আপে তিনি হাঁটুতে ব্যথা পেয়েছেন, এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বসিয়ে আসলে শরীফুলকে সুযোগটা দেওয়া হবে, এবং শরীফুল যেভাবে সেই সুযোগটা কাজে লাগালো, উইকেট নিয়েছে, ব্রেক থ্রোটা এনে দিয়েছে, একই সাথে 5 ওভার বল করেছে, এবং আমি যদি ভুল না করি 1.60 রান রেট তার পার ওভারে তিনি যেভাবে বলগুলো করছেন। আর অন্যদিকে নাহিদ রানার কথা যদি বলি, তার স্পিড আপনারা দেখেছেন, শেষ যে ওভারটা করেছে সেই ওভারে 145 উপরে তার প্রত্যেকটা বল ছিল পার কিলোমিটারে। সেই বোলারদেরকে সামলানোটা নিউজিল্যান্ডের জন্য অবশ্যই কঠিন মনে হচ্ছে। আর আপনি যদি টার্গেটের কথা বলেন, এই উইকেটে বাস্তবতায় বলছে আসলে যেভাবে স্লো উইকেট হচ্ছে 220-এর মধ্যে অবশ্যই নিউজিল্যান্ডকে আসলে থামানো উচিত বাংলাদেশের, কারণ এখানে বলা যায় না মিরপুরের যে স্বভাবচরিত উইকেট, যদি রানটা 240-50 হয়ে যায় বাংলাদেশের জন্য কিন্তু এটা বড় বিপদ ডেকে আনতে পারে। তাহিদ,
রেদন শাওন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আমরা আরও খবর জানাবো। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রেদন শাওন, জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ খবর। এবারে যাব ফুটবলে। মাত্র সপ্তাহখানেকের আগেই বাংলাদেশের কোচ হতে আবেদন করেছেন 250 জনের বেশি। আবেদনকারীর তালিকায় আছেন হাই প্রোফাইল সব কোচ। আগামী 30 এপ্রিল পর্যন্ত বাফুফের কাছে কোচ হিসাবে আবেদন করা যাবে। কেউ পালন করেছেন ফরাসি ক্লাব পিএসজির দায়িত্ব, কেউ জিতেছেন একাধিকবার সাফ। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়া ক্রোয়েশিয়ার ডাকআউট সামলানো কোচরা এখন আগ্রহ প্রকাশ করছেন হামজা সমিতদের দায়িত্ব নিতে। বাংলাদেশের ডাকআউটে দাঁড়াতে মাত্র সপ্তাহখানেকের মাঝেই জমা পড়েছে 250টির ওপরে সিভি। বাংলাদেশের কোচ হতে চান ক্রোয়েশিয়ান আইনস্টাইন খ্যাত পিটার সেগ্রেট, যার অধীনে 2018 সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপ। এছাড়াও তাজিকিস্তান, আফগানিস্তান ও জর্জিয়া জাতীয় দলের কোচিং করিয়েছেন তিনি। ভারতকে 2বার সাফ জেতানো কোচ ইগোর ইস্টিমাচো সিভি জমা দিয়েছেন বাফুফেতে। তিনিও পালন করেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের দায়িত্ব। আরও আছেন গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া ও মিয়ানমার জাতীয় দলে কাজ করা জার্মান কোচ অ্যান্টেন হেই। লেবানন জাতীয় দলে কোচিং করানো মিউদ্রাক রাদলোভিচ আছেন এই তালিকায়। বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরি তিতাও দায়িত্ব নিতে চান বাংলাদেশের। ছোট বড় মিলিয়ে এই রোমানিয়ান 20টির বেশি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওমানের ক্লাব আল সিবের ডাগআউট সামলাচ্ছেন তিতাও। ফরাসি ক্লাব নিস ও পিএসজি নারী দলের দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের ওলে হতে চান বাংলাদেশের কোচ। তালিকায় আছেন বাংলাদেশিরাও। মারভুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টুও হামজা সমিতদের কোচ হতে বাফুফেতে সিবি পাঠিয়েছেন। গেল 9 এপ্রিল কোচে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাফুফে। আবেদন করা যাবে 30 এপ্রিল পর্যন্ত। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর বসছে ভারতের গোয়ায়। 25 মে থেকে 7 জুন 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট, যেখানে থাকছে না পাকিস্তান। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী দল। ভিন্নধর্মী প্রস্তুতির পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে প্রস্তুতিতেও আনছে ভিন্নতা। 23 এপ্রিল থেকে চট্টগ্রামের KEPZ-এ 10 দিনের একটি সংক্ষিপ্ত ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে। এরপর 2 সপ্তাহের জন্য আফিদা ঋতুদের ক্যাম্প করতে বিদেশে পাঠাবে বাফুফে। সফরটা হতে পারে চীন বা থাইল্যান্ডে, যেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে মনিকা মারিয়ারা। সেই সফর শেষ করে সরাসরি গোয়ায় ওরাল দেবে লাল সবুজের প্রতিনিধিরা। যে দুটো দলের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলছি, আপনারা জানেন যে ফিফা উইন্ডোর বাইরে ন্যাশনাল টিম ইজ নেভার অ্যাভেলেবল অ্যাজ সাচ অর ভেরি ডিফিকাল্ট টু গেট। তো সেক্ষেত্রে আমরা আপনার সেখানকার টপ টায়ার লিগের সাথে একটি খেলা আর টায়ার 2 লিগের সাথে একটি খেলা, দুটো টিমের সাথে খেলা আপনার থাইল্যান্ড এবং চায়না 2 জায়গায়, যেখানে আমাদের ফাইনালি হয়। ভারত ও নেপালের শক্তিকে মাথায় রেখেই এমন পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবার সাফের মিশনে যোগ দিচ্ছেন না নতুন কোনো প্রবাসী খেলোয়াড়। যদিও সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে আনিকা ছাড়াও যুক্তরাজ্য ও কানাডা থেকে আরও 2 জন ফুটবলারকে দলে দেখার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 2 জন অরিজিন প্লেয়ারের সাথে কথা বলছি, নারী ফুটবলার। এই মুহূর্তে আমরা তার মধ্যে 2 জনই আমাদের সম্মতি দিয়েছেন যে তারা বাংলাদেশে খেলতে চান। সাফের জন্য এই 2 জনের অ্যাভেলেবিলিটি ইজ এ বিট অফ চ্যালেঞ্জ, বাট এশিয়ান গেমস সেটাকে আমরা মাথায় রাখছি। সো এশিয়ান গেমসে ডেফিনেটলি আমরা এই 2 জন প্লেয়ারকে আমরা আমাদের ক্যাম্পে কল করব। 25 মে থেকে 7 জুন 6 দল নিয়ে বসবে এবারের সাফের আসর। তবে টুর্নামেন্টে থাকছে না পাকিস্তান। সাফে হ্যাট্রিক শিরোপা অর্জনের মিশনে শক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। কাঠমান্ডুর পর এবার গোয়ার মঞ্চে লাল সবুজের জয়গান শোনার প্রত্যাশায় সবাই। আমরা যেখানেই যাই সেখানে অ্যাটলিস্ট 2 দিন আগে যাই, সো দ্যাট সেখানকার আবহাওয়া, সেখানকার মাঠ, সেখানকার প্র্যাকটিস সবকিছু নিয়ে প্লেয়াররা যেন একটু মোর অ্যাডজাস্টেড হয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। একসঙ্গে এতগুলো বড় ক্লাব মৌসুম শেষ করতে যাচ্ছে ট্রফি ছাড়াই। ইউরোপের ফুটবলে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে এবার রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইউভেন্তুস, ম্যানচেস্টার ইউনাইটেড সবারই হঠাৎ শূন্য হাত। তানজিম ঐশীর রিপোর্টে ইউরোপের বড় ক্লাবগুলোর হতাশার গল্প। কিলিয়ান এমবাপ্পের ফাটা কপালটার মতোই এবার রিয়াল মাদ্রিদেরও কপালটা ফাঁকা।
বায়ার্ন মিউনিকের কাছে হেরে ইউরোপের সেরা প্রতিযোগিতা থেকে বিদায়। এই হার শুধু ইউরোপের বড় মঞ্চ নয়, পুরো মৌসুম থেকেই ছিটকে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। মৌসুমের শুরুতেই সুপার কাপ হাতছাড়া, কোপা ডেল রে থেকে শেষ 16তেই বিদায়। ইউরোপের প্রতিযোগিতায় শেষ 8এই শেষ। এখন শুধু ভরসা লিগ, কিন্তু সেখানেও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে রিয়াল, অর্থাৎ শিরোপার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলের এবারের চিত্রটা পুরোটাই উল্টো। মৌসুমের শুরুতেই শিল্ড হার, এরপর একে একে লিগ কাপ থেকে বিদায়, এফএ কাপ থেকে বিদায়, ইউরোপের প্রতিযোগিতা থেকেও বিদায়। এখন প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে অলরেডদের একটাই লক্ষ্য, আগামী মৌসুমে ইউরোপের সেরা প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করা। ইউভেন্তুস 2011 থেকে 20 টানা 9টা সিরিয়া লিগ জিতেছিল। ইতালির একসময় অপ্রতিরোধ্য শক্তি এখন টানা ব্যর্থতায় জর্জরিত, কিন্তু এখন ইউরোপের প্রতিযোগিতায় শুরুর দিকেই বিদায়। দেশীয় কাপে সেরা 8 থেকেই বিদায়। লিগে চতুর্থ স্থান আর এক ধাপ পেছালেই ইউরোপের মঞ্চ থেকেও ছিটকে পড়ার শঙ্কা। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার পথে ইউভেন্তুস। এক সময়ের ইউরোপ সেরা আয়াক্স এখন কঠিন সময় পার করছে। শেষ শিরোপা 3 মৌসুম আগে, এবার ইউরোপের প্রতিযোগিতা থেকে বাদ, কাপ থেকে বাদ, লিগে পঞ্চম অবস্থান। এখন প্রশ্ন, ইউরোপের মঞ্চেই কি ফিরতে পারবে তারা? ইউরোপের কোন একটা প্রতিযোগিতায় ট্রফি নেই এমন মৌসুম খুব কমই পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপ শুরুর দিকেই বিদায়, এফএ কাপ থেকেও আগে বিদায়। তবে লিগে তৃতীয় স্থানে থাকায় কিছুটা স্বস্তিতে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপে ফেরার সম্ভাবনা থাকলেও এই মৌসুম পুরোপুরি শূন্য। শুধু এই 5 দল নয়, এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো ট্রফিবিহীন মৌসুম কাটাচ্ছে। ইউরোপের ফুটবল মানেই যেখানে শিরোপার লড়াই, সেখানে এবারের গল্পটা ব্যর্থতার। তানজিম মুশিব, স্টার নিউজ। এলএমএস লিগ খেলতে পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন লিওনেল মেসি, আর সেখানে গ্রেফতারের সংখ্যায় আর্জেন্টিন সুপারস্টার। প্রতারণার দায়ে ফ্লোরিডার আদালতে মামলা হয়েছে এলএমটেনের নামে, সঙ্গে যুক্ত আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। মূলত চুক্তি ভঙ্গের দায়ে এমন মামলা ঠুকে দিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। কি সেই চুক্তি জানাচ্ছেন তানজিম ঐশী। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকায় যেন লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি। আবার মাস দুয়েক পর এই মাটিতেই আর্জেন্টিনার হয়ে খেলবেন বিশ্বকাপ। অথচ নিজের চেনা শহরেই কিনা এবার মামলার আসামি হলেন ফুটবলের খুদে জাদুকর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতে দায়ের হওয়া এই মামলায় অভিযোগ, চুক্তি ভঙ্গ করেছেন লিওনেল মেসি আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মামলাটি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি। কিন্তু কেন? গেল বছর অগাস্টে প্রায় $70 লাখ আর্জেন্টিনার 2টা প্রীতি ম্যাচ আয়োজনের সত্ত্ব কিনেছিল এই প্রতিষ্ঠানটি। শর্ত ছিল চোট না থাকলে প্রতিটি ম্যাচ অন্তত 30 মিনিট করে খেলবেন মেসি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তাকে দেখা যায়নি, বরং মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভিআইডির খরচে ভিআইপি সুইটে বসে খেলা দেখেছেন। যদিও ঠিক পরের দিনে ক্লাব ফুটবলে খেলেন মেসি, ইন্টার মায়ামির হয়ে করেন জোড়া গোল। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে বড় জয় পায় আর্জেন্টিনা। অবশ্য এই ম্যাচ ঘিরেও মামলা হয়েছে। বড় অভিযোগ ভেন্যু পরিবর্তন। শিকাগোর 61,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয় চেজ স্টেডিয়ামে। স্টেডিয়াম ছোট হয় $10 লাখ বেশি ক্ষতির দাবি ভিআইডির। যদিও ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। একদিকে নিরাপত্তা শঙ্কার কথা বলছে এএফএ, অন্যদিকে আয়োজকদের দাবি টিকিট বিক্রি কম হওয়াই ছিল মূল কারণ। এমনকি ভেন্যু পরিবর্তনের ফলে আয়োজকদের যে আর্থিক ক্ষতি হয়েছিল, চীনের বিপক্ষে ম্যাচ খেলে সেই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের ব্যস্ততার কারণ দেখিয়ে সে ম্যাচও তারা বাতিল করেছিল। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নতুন করে বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন দেখার অপেক্ষা আইনগত এই লড়াই কতটা প্রভাব ফেলে মাঠের পারফরমেন্সে। তানজিম মুশিব, স্টার নিউজ।
শেষ করব, তবে তার আগে জানাতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের সবশেষ খবর। টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবরে তাদের সংগ্রহ 35 ওভার শেষে 164 রান, উইকেট গিয়েছে 4টা। আজকে খেলাও থামবে না, খবর থামবে না, সঙ্গেই থাকুন।